আমার একটা সুস্পষ্ট বক্তব্য, উনি কারাগার পরিদর্শনে যাক, গিয়ে দেখুক কারাগারে কি অবস্থা। আর আমাদের বিচার বিভাগের প্রতিও আমার উদাত্ত আহ্বান যে আপনারা একটা বার হলেও নিজেরা নিজেদের ঘরে বসে বা চেম্বারে বসে প্রশ্ন করুন। হাসিনা, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি, 1947 সাল থেকে 2024 পর্যন্ত একবারই কেবলমাত্র 1969 যে বিশাল গণঅভ্যুত্থান হয়েছিল স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলার, সেইটার একজন বিচারপতি এস এ রহমান পরিবাগে বাসা, ওই বাসায় ঢিল পাটকেল মারা ছাড়া উনি পালিয়ে গিয়েছিল পিছনের দরজা দিয়ে। এছাড়া কোনোদিন এত বড় বড় আন্দোলন হয়েছে, আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের হাইকোর্ট চলেছে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে, অনেক উকিল দালালি করেছে পাকিস্তানিদের, মানে মানুষ মারেনি কিন্তু মুক্তিযুদ্ধে না গিয়ে পাকিস্তানি কোর্টে গিয়ে ওকালতি করেছে। তাদের অনেকে বিএনপি করে এখন, অনেকে আবার আওয়ামী লীগও করতো, মারা গেছে। এত কিছুর পরও মুক্তিযোদ্ধারা পূর্ব পাকিস্তান হাইকোর্ট, যেটি পরে আমাদের সুপ্রিম কোর্ট হলো, সেখানে কোনো আঘাত করেনি। 90-এর এত বড় গণঅভ্যুত্থান এরশাদের বিরুদ্ধে, বরং 90-এর গণঅভ্যুত্থানের নায়কেরা, দুই নেত্রী সহ অন্যান্য নেতারা, তারা গিয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি তদানীন্তন শাহাবুদ্দিন সাহেবকে বলল, আপনি আমাদের ভাগ্য বিধাতা, আপনি একটি নিরপেক্ষ নির্বাচন করে দিন। উনি বলল, আমি এক শর্তে যাব, খেয়াল করেন, আমি আবার নির্বাচন দিয়ে আবার আমি চলে আসব প্রধান বিচারপতির আসনে। এই জন্য আমাদের সংবিধানে সংশোধন করতে হলো, বোধহয় 10ম না 11শ, মনে পড়ছে, বই দেখলে বোঝা যাবে। মোট কথা সংশোধনই হলো। উনি ইউনূস সাহেবের মতো ক্ষমতার লোভ করেনি এবং 3 মাসে একটা সুষ্ঠু নির্বাচন স্বাধীন হওয়ার পর 20 বছরের মাথায় প্রথম হলো 1991 সালে, যেখানে দেশনেত্রী বেগম জিয়া প্রধানমন্ত্রী হলেন, বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী হলেন, এবং তারপর 91, 96, 96, 2001, 2008 ঠিকই চলছিল, একবার এ আসে একবার ও আসে, তারপর তো স্থায়ী ক্ষমতার নেশা পেয়ে গেল, আজকে জাতির এই ট্র্যাজেডি। কিন্তু কোনোদিন তো বিচার বিভাগে হামলা হয়নি। ইভেন 2006-এর আন্দোলনে বিএনপি কেয়ারটেকার ব্যবস্থাকে পলিউট করেছিল। কেন? তারা বিচারপতিদের বয়স বাড়িয়ে দিয়েছিল, তাদের পছন্দের কে এম হাসানকে প্রধান বিচারপতি করবে, সরি প্রধান উপদেষ্টা করবে, যেহেতু উনি জিয়ার আমলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিল, বিএনপি পন্থী হিসাবে পরিচিত, খুনি কর্নেল ফারুক রশিদের ভাইরা। তো কে এম হাসান, আওয়ামী লীগ সহ বিশাল অংশের মানুষ ওই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল যে না, এই লোককে আমরা প্রধান উপদেষ্টা মানি না। কই, সুপ্রিম কোর্টের সামনে দিয়ে মিছিল হয়েছে, কোনোদিন তো একটা গাছের পাতাও ছেড়েনি কেউ। এইবার কেন 5 আগস্টের প্রথম প্রহরেই বাংলাদেশের প্রধান বিচারপতির বাড়ি আক্রমণ হলো? বিচারপতি ভবন যেটা 15-16 তলা, সেটা 3 তলা পর্যন্ত হামলা হলো। পরে বিবেকবান মানুষ গিয়ে সেই হামলা থামালো। বিভিন্ন জেলা কোর্টগুলোতে হামলা হলো। কারণ কি? কারণ শেষের 5-6 বছর সুপ্রিম কোর্ট থেকে কন্টিনিউয়াস অবিচার মানুষ লক্ষ্য করেছে। বেগম জিয়াও বিচার পাননি, যারা বিএনপি করত তারাও বিচার পায়নি, সাধারণ মানুষও বিচার পায়নি। এখনো যদি এটাই চলে, তাহলে এরপরে হামলা তো কেউ ঠেকাতে পারবে না। এখনো সেই পথে হাঁটছে, মানে সেই পথে তো হাঁটছে, আরো নির্মম পথে। ইউনূসের 18 মাসে তো বিচার বিভাগকে আরো অবদমিত করা হয়েছে। আসিফ নজরুল দুইবার যে ইন্টারফেয়ার করেছে, আমি তো বিএনপি কে বলবো তারা আসিফ নজরুলের প্রতি কেন দুর্বল আমি জানি না। আসিফ নজরুল যে ভাষায় জামিন নামা নিয়ে হাইকোর্টের বিচারপতিদের ধমকিয়েছে, এইটা যদি আওয়ামী লীগের আইনমন্ত্রী বর্তমানে কারাবন্দী আনিসুল হক সাহেব করতো, তাহলে বিএনপির লয়াররা তো 50-60টা কন্টেম মামলা ফাইল করত, যেরকম তারা শেখ হাসিনার বিরুদ্ধে কন্টেম ফাইল করেছিল 98 সালে। তো এবার তো তারা আসিফ নজরুলকে খাতির করেছে, হতে পারে আসিফ নজরুল তাদের লোক মনে করে তারা, কিন্তু এটাও তো ইতিহাসে একদিন বিচার হবে। এর জন্য আমি মনে করি আসিফ নজরুল যে কোনো সরকার বাদ দেন, গণতান্ত্রিক গণতান্ত্রিক যে কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আইনমন্ত্রীর চেয়েও একজন কুখ্যাত দলবাজ, বিচার বিভাগে হস্তক্ষেপকারী এবং দুর্নীতিবাজ আইন উপদেষ্টা হিসাবে ইতিহাসে কালো হিসাবে কালো অক্ষরে লেখা থাকবে। বিএনপির এখন উচিত হবে বিচার বিভাগকে স্বাধীনভাবে চলতে দেওয়া, অ্যাটর্নি জেনারেল অফিসকে যতটা সম্ভব মর্যাদার সঙ্গে চলতে দেওয়া, বিনা বিচারে কাউকে আপনি জেলে রাখতে পারবেন না, এটা আমাদের সংবিধান বিরোধী। আপনার কাছে কি মনে হচ্ছে এই 3 মাসে আমরা দেখতে পাচ্ছি বিএনপি কিছু কিছু ব্যাপারে, বিশেষ করে
ডক্টর ইউনূস সরকারের ব্যাপারে বা অনেক অনেক কিছুর ব্যাপারে চুপচাপ একটা কৌশল নিচ্ছে, নাকি এখানে অন্য কোনো কারণ আছে? অনেকে বলে যে অমুকের কাছে নাকখত দিছে, তমুকের কাছে নাকখত দিছে, ডক্টর ইউনূসের সাথে সমঝোতা হয়েছে। এইসব কারণে তারা চুপ আছে, নাকি তারা সময় নিচ্ছে বলে আপনি মনে করেন? আমার কাছে, আমি তো এই কোনো সারা জীবনে আমি কোনদিন গুজবের উপর চলি না। যতটুকু খবর রাখার চেষ্টা করি বা একজন নাগরিক হিসাবে, দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের আইনজীবী হিসাবে, আমার কাছে দুটা বিষয় মনে হয়। যে বিএনপি হয়তো মনে করছে যে এখনই আমরা ইউনূস সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করলে কোন দিকে কোন পথ হয়, অথবা তারা সময় নিচ্ছে। কিন্তু মুশকিলটা যেটা হচ্ছে, বিএনপি যত কাজে যুক্ত হবে, যেরকম ধরেন এই বর্তমান, এটার নাম কি, ভদ্রলোক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম, শাহ আলম, হ্যাঁ, বগুড়ার শিবগঞ্জের এমপি, সে কিন্তু তারেক জিয়ার খুবই ঘনিষ্ঠ। এই ক্ষমতা আসার আগে থেকে আমরা জানি উনি নমিনেশন পেয়েছিলেন, মাহমুদুর রহমান মান্না পাননি, উনি পেয়েছিলেন শিবগঞ্জে, কারণ উনি তারেক জিয়ার খুব প্রিয় মানুষ। তো উনি যখন কাজ করতে গিয়ে আসিফের এই দুর্নীতি, তার মানে কথিত দুর্নীতি আমি বলছি, অভিযোগ, কারণ বিচারের আগে তো কাউকে অভিযোগ মানে দোষী বলা যায় না। এই যে অভিযোগ উঠে, হ্যাঁ, এই যে অভিযোগ উঠেছে, সেটা তো ওনারাই তদন্ত কমিটি করেছে। এরকম সব খাতেই আইনমন্ত্রী যদি নিরপেক্ষভাবে আইন মন্ত্রণালয়ের কাজগুলো দেখে, আসিফ নজরুলের বিরুদ্ধে তদন্ত করতে হবে। এখন বিএনপি, আমার সহজ প্রশ্ন, বিএনপি সরকার ইউনূসের পাপের দায় নেবে কিনা, এটা বিএনপির সিদ্ধান্তের ব্যাপার। আমি মনে করি ইউনূস সরকারের যে পাপের দায়, এটা যদি বিএনপি নেয়, বিএনপির জন্য ভবিষ্যতে রাজনীতির জন্য মঙ্গল হবে না। কারণ আপনি দেখেন, এর আগেও ইউনূস অনেকবার বাইরে গেছে, কোনো প্রশ্ন ওঠেনি। কিন্তু এইবার যে সে ভোর রাতে প্যারিস না কই গেল, বাংলাদেশের ইভেন যারা বিএনপি সমর্থিত মিডিয়া পত্রিকা সবাই বলতে বাধ্য হলো, জনগণ বলছে বোধহয় চলেই গেল, আর আসবে না। অর্থাৎ ইউনূস সাহেব শোনেন, ক্ষমতায় থাকলে দেয়াল লিখন পড়তে পারে না, রাইটিং অন দ্য ওয়াল। মানুষের যে কি পরিমাণ ক্ষোভ এই ইউনূস এবং তার এই উপদেষ্টাদের বিরুদ্ধে পুঞ্জীভূত আকারে জমা হচ্ছে, এটার বিস্ফোরণকে আপনি ঠেকাতে গেলে অবিলম্বে কাজ হচ্ছে ইউনূসদের তদন্ত করা, করে বিচারের আওতায় আনা, না হলে এটার বিস্ফোরণ সাংঘাতিক হবে। আমরা শেষ করব। আমার মনে হয় আমরা আলোচনা করেছি দুই সরকার বাদে, আসলে হাসিনা সরকার বিদায়ের পরে আমরা আসলে কি পেলাম জনগণ। যাই হোক, এখন নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা। এখন নতুন সরকারের ৩ মাস হলো। আপনিও বলছেন যে এখন থেকে মানুষ মূল্যায়ন করা শুরু করবে, তাদের হিসাব নিকাশ করা শুরু করবে। যদিও আরো আগে থেকেই আমার মনে হয় করা শুরু করে দিয়েছে মানুষ। তো আমাদের সেই প্রত্যাশার জায়গা 18 মাসে পূরণ হয়নি। এখন বিএনপি পূরণ করতে পারবে সেই প্রত্যাশা নিয়ে আমরা অবশ্য আছি। আমি একদম শেষ একটা কথা বলি। জি, প্লিজ। চাচা ছোলা স্পেড টু স্পেড কথা বলি। আমি সবসময় ফিয়ারলেস অ্যাডভোকেসি কোর্টেও করি, বাস্তব বিভিন্ন জায়গাও বলি, তাতে জীবনে অনেক রিস্ক এসছে। বিএনপির সাফল্যের একটাই চাবিকাঠি হবে, জনাব তারেক রহমান সহ পুরা বিএনপির ক্যাবিনেট ওয়াদা করতে হবে তাদের নিজেদের প্রতি, আমাদের কাছে না, জনগণের কাছে না, যে আমরা আজ থেকে 5 বছর পর যখন ক্ষমতা হস্তান্তর করব তত্ত্বাবধায়ক সরকারের কাছে, আমাদের কোনো প্রতিমন্ত্রী, মন্ত্রী তো দূরের কথা, আমার কোনো উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদককে পালিয়ে যেতে হবে না সরকার বদলের সঙ্গে সঙ্গে। আমরা এমন কোনো কাজ করব না যে কাজের জন্য আমাদের দেশ ছেড়ে পালাতে হবে, অথবা উপজেলা ছেড়ে জেলায় আসতে হবে, জেলা ছেড়ে মহানগরে আসতে হবে, মহানগর ছেড়ে ঢাকা আসতে হবে, ঢাকা ছেড়ে অন্য জায়গায় যেতে হবে। এইটাই যদি মাথায় রাখে। আর দ্বিতীয়টা, যে এত বড় জনসমর্থন নিয়ে যে সরকার ক্ষমতায় এসেছিল শেখ হাসিনা, উনি কেন পুরোপুরি সফল হলেন না, বা ওনাকে এই নিষ্ঠুর বিদায় নিতে হলো, এইটার কারণ নির্ধারণ করবে। বিএনপিতে অনেক অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব আছে। জনাব তারেক রহমান নিজে 17 বছর নির্বাসনে ছিল, তার উপরে অমানসিক নির্যাতন হয়েছে জরুরি আইনের সময়। এই সবগুলো মনে রেখে যদি ক্ষমতাকে ক্ষমতা না মনে করে, জনগণকে সেবা করার একটা সামাজিক দায়িত্ব মনে করে, এবং অহংকার এবং দম্ভ যদি না আসে, এবং এই একই সুযোগে আমি যে অঙ্গনে কাজ করি, বাংলাদেশের বিচার বিভাগের প্রত্যেক সদস্যকে বলবো, আওয়ামী লীগ আমলের মতো দাম্ভিক হয়েন না, দম্ভ দেখিয়েন না। দম্ভ দেখালে কি করুণ পরিণতি হয়, জাস্টিস মানিক তার প্রমাণ, কলাপাতায় শুয়ে থাকতে হয়েছে আপিল বিভাগের একজন সাবেক বিচারপতিকে। তো প্রশাসনও আমি বলবো, দম্ভ দেখিয়েন না। আপনাদের সামনে আদর্শ ওই যে ডিবি প্রধান হারুন,
তারপরে আইজি বেনজির, এদেরকে আদর্শ মনে করেন না, কিংবা আপনাদের বিএনপির আমলের আগের আমলের কোহিনুর মিয়া পুলিশের এসপি, এদেরকে আদর্শ মনে করেন না। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, জনগণের ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়, আপনার আসল মালিক হচ্ছে জনগণ। তাদের প্রতি সম্মানশীল থাকেন, সবাই মিলে আইন মেনে চলেন। এবং বিএনপি একটা অভিজ্ঞ রাজনৈতিক দল, আমি প্রত্যাশা করতে চাই তারা সফল হোক, তারা বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যতটা সম্ভব স্ট্রং করুক। এখন পর্যন্ত কোনো সিগন্যাল দেখছি না, আমি তবু আশা রাখতে চাই। আর যদি তারা এটা না করে, নিশ্চয়ই জনগণ তার পথ বেছে নেবে। বাংলাদেশের এই পলিমাটি ঠিক যেমন পলিমাটি নরম মাটি, আবার সময় মতো রুদ্রভাবে ফেটে ওঠে, এখানে ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস হয়। কোনো শক্তিশালী ক্ষমতাধর দাম্ভিক ব্যক্তিকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না, তা সে প্রধানমন্ত্রী হোক, প্রধান বিচারপতি হোক, আর প্রধান নির্বাচন কমিশনার হোক। এবং প্রত্যেক পদের যে লোকরা জেলে আছে, বর্তমানে যারা দায়িত্বে আছে বিভিন্ন পদে, তাদের জন্য মনে রাখা দরকার যে অন্যায় করলে তাদেরও জেলে যেতে হবে। তাহলেই দেখবেন দেশের অনেক ভালো কাজ হবে।